ভ্যাকসিন নামে নতুন একটা চ্যাপ্টার আপলোড করা হয়েছে আর কি। তোমরা হচ্ছে ওই উইক 5-এ নতুন আরেকটা পাওয়ার পয়েন্ট স্লাইড পাবা, ওই ভ্যাকসিনের ওভারভিউ, ওটার ভিডিও এখন আপলোড করা হয়নি। যাই হোক, ওটা আসলে মানে সহজ জিনিস, তো ওটা আপলোড করে দেবো। বাট উইক 4-এ হচ্ছে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ব্যাপারে মানে উইক 4 ওখানে তোমরা একটা পিডিএফ পাবা আর কি। অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের জন্য কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড নেই, ওটাই হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, যে পিডিএফটা আছে আর কি অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নামে, ওইটাই হচ্ছে ওই রিডিং ম্যাটেরিয়াল, ওটার কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড কিন্তু নেই। ফাইলটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা যেহেতু জাস্ট গতকাল রাতে আপলোড করেছি, ডেফিনেটলি এটা মানে এডিট এন্ড গেট দ্য টাইম টু সে ইট। আমি একটু ওভারঅল রিভিউ দিই কি এটার উপর। হ্যাঁ, এই জিনিস সহজ, তোমরা রিডিং করলে বুঝবা, কঠিন কিছু না। তবে একটু ব্রিফলি একটা আইডিয়া দিই, তাহলে মানে ইজি হবে আই গেস। ওকে, আচ্ছা, তার আগে আমরা তো মিডের সিলেবাস ঠিক করি নাই না? না স্যার। ওকে, বাট ডেট ঠিক করেছি নাকি? না স্যার, ডেটও ঠিক না। মিডের না ডেট ঠিক করলাম? না স্যার, আপনি বলছেন 9 তারিখ বা 11 তারিখ, এই দুটোর মধ্যে একদিন হতে পারে। না, 11 তারিখ কি বলছি? স্যার ডেট আচ্ছা, মোস্ট প্রবাবলি 9 তারিখ। হ্যাঁ, মিডের ডেট হচ্ছে 9 তারিখে। স্যার 9 তারিখ কি শিওর? না না, 9 তারিখ না, সরি। কয় তারিখ জেনে? 10 তারিখ। না, 12 তারিখের কথা বলছিলাম না? না দাঁড়া, আমাদের ক্লাস আছে হচ্ছে থিওনাইন আসি হচ্ছে 10 তারিখ আর 12 তারিখ থিওনাইনের ক্লাস আর কি। হ্যাঁ, অন্যদিন তো মানে ক্লাসই আছে এই 2 দিন। তো 12 তারিখে দেখি, 10 আর 12। 10 তারিখের কথা কি বলছিলাম নাকি?
স্যার কিছু বলার নাই আপনি, শুধু দুইটা ডেট বলছেন, এই দুইটার মধ্যে যে কোনো একদিন হবে বলছেন। আচ্ছা ধরো 12 তারিখে হবে, ওকে। আর সিলেবাস, আচ্ছা সিলেবাস নিয়ে একটু পরে কথা বলতেছি। তাকে একটা ওভারভিউ দিয়ে দিই। আচ্ছা, এই লেকচারটা হচ্ছে ওই অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের, মানে অত ভেরি বেসিক কিছু না। অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্যারেক্টারিস্টিক্স, মানে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হিসেবে ইউজ করতে গেলে ওই অ্যাটেনুয়েটেড অর্গানিজমটার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, ওকে। এবং ক্যারেক্টারিস্টিক্স বাদেও ধরো আমরা যখন একটা ভ্যাকসিন, when we take a vaccine, it do something in our body, right? So একটা গুড অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ক্যান্ডিডেটের কিছু কিছু কাজ করা উচিত এবং কিছু কিছু কাজ করা উচিত না আর কি। এগুলা প্লাস হচ্ছে এই অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বানানো, মানে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বানাতে গেলে অ্যাকচুয়ালি আমাদের কি করা লাগে, ওই অর্গানিজমটাকে অ্যাটেনুয়েটেড করতে হয়। তো এই অ্যাটেনুয়েশনের কিছু মেথড আছে, ক্লাসিক্যাল মেথড আছে এবং মডার্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেথড আছে, ওকে। তো এই চ্যাপ্টার বেসিক্যালি এই দুইটা, মানে এই চ্যাপ্টারের মেইন জিনিস হচ্ছে এই মেথডগুলো, যে কি কি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা অ্যাটেনুয়েশন করতে পারি আর কি, ওকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কি সেটা তো আমরা জানি, এই জিনিসগুলো অলরেডি আই থিঙ্ক তোমরা সবাই জানো, রাইট? যে একটা অর্গানিজমকে যদি আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে চাই এবং সেটাকে আমরা লাইভ অ্যাটেনুয়েটেড হিসেবে ইউজ করতে চাই, তখন আমাদের কি করতে হবে, এটাকে এমনভাবে অ্যাটেনুয়েট করতে হবে যাতে তার ইট লুজেস ইটস ভাইরুলেন্স ফ্যাক্টরস, মানে হচ্ছে সে তার হোস্টে ডিজিজ করতে পারবে না, বাট স্টিল ইট ক্যান ইনডিউস দ্য ইমিউনিটি ইন দ্য হোস্ট, ওকে। তবে যাই হোক, এই ক্যান্ডিডেট মানে আমাদের অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হিসেবে আমরা কোন কোন অর্গানিজমকে ক্যান্ডিডেট হিসেবে ইউজ করতে পারি, ওকে। সো ফর এক্সাম্পল, ধরো রিলেটিভস অফ দ্য টার্গেট ভাইরাস ক্যান বি ইউজড অ্যাজ এ ভ্যাকসিন ক্যান্ডিডেট। রিলেটিভস অফ দ্য টার্গেট ভাইরাস কি, সেম টাইপের ভাইরাস, মানে সেম গ্রুপের ভাইরাস কিন্তু যেটা নন হিউম্যান, ওকে। ধরো ফর এক্সাম্পল এডওয়ার্ড জেনার, সে হচ্ছে বক্সের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা করেছিল, he wanted to vaccinate, immunize people against a smallpox vaccine. A smallpox cause disease to human. But to do that, he vaccinated human using cowpox virus. Cowpox কিন্তু হিউম্যানে ডিজিজ করে না, কিন্তু কাউপক্স ভাইরাস হিউম্যানে হচ্ছে ইমিউনিটি ইনডিউস করতে পারে, যেটা হিউম্যানকে স্মল পক্স থেকে প্রোটেকশন দেয়, ওকে। সো ধরো আমরা কোনো একটা হিউম্যান প্যাথোজেনের এগেনস্টে হচ্ছে ভ্যাকসিন চাচ্ছি এবং লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন চাচ্ছি। সো আমরা হচ্ছে এরকমই ওই প্যাথোজেনটার রিলেটিভস খুঁজতে পারি যে হচ্ছে হিউম্যানে কোনো ডিজিজ করে না কিন্তু হিউম্যানে ইমিউনিটি ইনডিউস করে, ওকে। এটা হচ্ছে এক ধরনের ক্যান্ডিডেট। আরেকটা ক্যান্ডিডেট হচ্ছে, মানে এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমাদের তখন আবার অ্যাটেনুয়েটেড স্ট্রেন নেসেসারি না, কারণ আমরা এমন একটা স্ট্রেন চুজ করতেছি যেটা হচ্ছে হিউম্যানে ডিজিজই করে না, বাট হিউম্যানে সে ইমিউনিটি ইনডিউস করতে পারে, ওকে। যে এই স্ট্র্যাটেজি দিয়ে খুব বেশি আসলে ভ্যাকসিন মানে তৈরি করা সম্ভব হয়নি। পোলিও করা গেছিল, এটাই কম না নাকি, সরি মানে পক্সের ক্ষেত্রে। তারপরে আরেক ধরনের ক্যান্ডিডেট হচ্ছে অ্যাটেনুয়েটেড স্ট্রেন, মানে যেই প্যাথোজেনটা ডিজিজ করে আমাদের, সেটারই আমাদের একটা অ্যাটেনুয়েটেড স্ট্রেন হচ্ছে আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। তো অ্যাটেনুয়েশনটা ন্যাচারালি অ্যাটেনুয়েটেড হতে পারে
অথবা আমরা ক্লাসিক্যাল মেথড দিয়ে অ্যাটেনুয়েশন করতে পারি, অথবা ওই মডার্ন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেথড, স্পেশালি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে আমরা অ্যাটেনুয়েশন করতে পারি। এই দুটোতে গেল। আরেক ধরনের ক্যান্ডিডেট হতে পারে, সেটা হচ্ছে এক সেকেন্ড, আরেক ধরনের ক্যান্ডিডেট হচ্ছে এই ক্ষেত্রে ধরো আমরা কোন একটা পার্টিকুলার অর্গানিজমের এগেনস্টে ভ্যাকসিন চাচ্ছি, হ্যাঁ, আমরা ওই পুরো, এবং আমরা আমরা লাইভ ভ্যাকসিনই চাচ্ছি, আমরা ওই পুরো প্যাথোজেনটা ইউজ করবো না। ইনস্টেড আমরা ওই প্যাথোজেনটার কিছু জিন সিলেক্ট করব, যে জিনগুলো হচ্ছে ওই সেই অ্যান্টিজেন গুলোকে এনকোড করে, যেগুলো হচ্ছে মানে যেগুলোর এগেনস্টে ইমিউন রেসপন্স হয় হিউম্যান বডিতে। ঠিক আছে, আমরা পুরো প্যাথোজেনটা ইউজ করবো না, আমরা ওই প্যাথোজেনটা সেই জিনগুলো ইউজ করব, যে জিন প্রোডাক্টস গুলো হিউম্যানে অ্যান্টিবডি ইন্ডিউস করতে পারে। ঠিক আছে, তারপরে সেই জিনটা হচ্ছে আমরা একটা অন্য একটা আহ, কি বলবো, অন্য একটা প্যাথোজেনের ডিএনএ তে ইনসার্ট করবো আর কি। ওকে, এবং যে আমরা অন্য একটা মাইক্রোবস এর মধ্যে যে ইনসার্ট করলাম সেটাকে বলা হয় ক্যারিয়ার মাইক্রোবস বা ভেক্টর। ওকে, করে সেটাকে আমরা হচ্ছে ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ধরো যে অক্সফোর্ড যে কোভিড-19 এর ভ্যাকসিনটা ডেভেলপ করেছে, এটা কিন্তু অ্যাডেনো ভাইরাস বেস একটা ভ্যাকসিন আর কি। ওকে, ইউজুয়ালি এই অ্যাপ্রোচে কি করা হয়, ধরো অ্যাডেনো ভাইরাসকে একটা ক্যারিয়ার ভাইরাস হিসেবে ইউজ করা যায়। আবার হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস আছে, ভ্যাকসিনিয়া ভাইরাস হচ্ছে এই যে ভ্যাকসিনিয়া ভাইরাস ইটসেলফ কিন্তু পক্সের ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়। অ্যাডেনো ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, এই ভাইরাসগুলোকে ক্যারিয়ার ভাইরাস হিসেবে মানে ভেক্টর হিসেবে ইউজ করা যায়। যেটা করা হয়, ধরো তুমি একটা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন যাচ্ছ, তুমি ওই ভাইরাসের জিন নিবা। ওকে, জিন নিয়ে অ্যাডেনো ভাইরাসের মধ্যে অ্যাডেনো ভাইরাসের জিনে সেটাকে কি করবা, মানে কি বলে যেন, এটাকে ইন্টিগ্রেট করবা আর কি। ঠিক আছে, করার পর তো এই অ্যাডেনো ভাইরাসটাকে হচ্ছে ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারবা তখন। তো এটা হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন কিন্তু। ওকে, এই তিন ধরনের ক্যান্ডিডেট কে ওই অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের ক্যান্ডিডেট হিসেবে ইউজ করা যায়। ওকে, আচ্ছা, হোবার আরো যেটা একটু আগে বলেছিলাম যে এই অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন গুলার মানে দে শুড ডু সামথিং এন্ড শুড নট ডু সামথিং, সেগুলো হচ্ছে এখানে লেখা আছে আর কি। হ্যাঁ, এগুলো পড়লে তোমরা বুঝবা। ওকে, সো এইগুলা এত কঠিন না, সো জাস্ট পড়লেই বুঝে ফেলবো আর কি। ঠিক আছে, সেখানে রিকোয়ারমেন্টস ফর অ্যান আইডিয়াল অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বলতেছে, বাট এটা আসলে মিন করতেছে ওই জিনিসগুলো, যে ভ্যাকসিনটা কি কি করবে এবং কি কি করবে না। ওকে, আর এই প্রসেস গুলো নিয়ে একটু আইডিয়া দিই আর কি, যে কোন কোন প্রসেসে আমরা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন প্রডিউস করতে পারি। এর মধ্যে ফার্স্ট ক্লাসিক্যাল প্রসেস বা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ গুলো। ওকে, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল অ্যাপ্রোচ আছে আর কি। আমাদের একটা হচ্ছে ইউজ অফ ন্যাচারালি অ্যাটেনুয়েটেড ভাইরাস। ওকে, মানে আমাদের এমন একটা স্ট্রেন, অ্যাটেনুয়েটেড স্ট্রেন খুঁজতে হবে যেটা হচ্ছে অলরেডি অ্যাটেনুয়েটেড ন্যাচারালি। ওকে, এরকম ভ্যাকসিন অলরেডি আছে। তোমার টাইপ 2 পোলিও, মানে পোলিও, একটা পোলিও ভ্যাকসিন আছে যেটা টাইপ 2 পোলিও ভাইরাস স্ট্রেন দিয়ে ইউজ করা হয় আর কি। ওকে, তোমার এই যে ওরাল যে পোলিও ভাইরাস ভ্যাকসিনটা ইউজ করা হয় স্টিল নাও, এটা কিন্তু শুধুমাত্র একটা স্ট্রেন না, এটাতে কয়েকটা স্ট্রেন আছে। এর মধ্যে একটা স্ট্রেন হচ্ছে টাইপ 2 পোলিও ভাইরাস স্ট্রেন আর কি। এটা ন্যাচারালি অ্যাটেনুয়েটেড, যারা এই ভ্যাকসিনটা ডেভেলপ করেছে, they were lucky enough to find a attenuated type 2 poliovirus strain which can induce enough immunity in the host body. এই ন্যাচারাল অ্যাটেনুয়েটেড ভাইরাস খুঁজে পাওয়া এখানে একটা বিশাল লাকের ব্যাপার আর কি। You have to be very lucky.
and another use of a related virus from another animal or Jennerian approach, যেটা অলরেডি একটু বলেছি আর কি আমি, যে আমাদেরকে ওই রিলেটিভ টার্গেট ভাইরাস যদি আমরা পাই আর কি, হ্যাঁ, তাহলে এটাকে জেনেরিয়ান অ্যাপ্রোচ বলে, কারণ এডওয়ার্ড জেনার এই অ্যাপ্রোচটা ইউজ করেছিল when he developed a smallpox vaccine, right? He used cowpox virus as a smallpox vaccine. আচ্ছা, এরপরে হচ্ছে সেই এই জেনার যে ভ্যাকসিনটা ডেভেলপ করেছিল এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ হয়েছে আর কি, কিন্তু এখন আর এটা ইউজ হয় না। ওকে, এখন নতুন ভ্যাকসিন বের হয়েছে, সবগুলো ইউজ হয়। আর যাই হোক, পক্স ভ্যাকসিন কিন্তু এখন আর ওই নেশন ওয়াইড দেওয়া হয় না আর কি, অনেকদিন ওয়ার্ল্ড ওয়াইড পক্স ভ্যাকসিনটা নেশন ওয়াইডই দেওয়া হয়েছে, কিন্তু এখন আর দেওয়া হয় না, কারণ পক্স হ্যাজ বিকাম এ ভেরি রেয়ার ডিজিজ নাওএডেজ। ওকে, স্মল পক্স আর কি। স্যার কেন এই ওটা কি স্যার কাজ করে না আর স্যার, নাকি আরো কোনটা? বেটার? স্যার যে স্মল পক্সে যেটা এডওয়ার্ড জেনার যেটা ইউজ করছিল। ইটস নট নেসেসারি না, আমি যেটা হচ্ছে ওই এডওয়ার্ড জেনারের থেকে বেটার ভ্যাকসিন পরবর্তীতে মানে ইনভেন্ট করা হয়েছে, হ্যাঁ, এখনো মার্কেটে আছে স্মল পক্সের ভ্যাকসিন, কিন্তু ইটস নট নেসেসারি এনিমোর। মানে পক্সের এগেনস্টে ভ্যাকসিন ইউজ করাটাই এখন খুব একটা নেসেসারি না, শুধুমাত্র সিলেক্টেড কিছু পার্সনদের দেওয়া হয় আর কি, মানে সিলেক্টেড some only some selected group of people get a smallpox vaccine nowadays. কারণ পক্সের নতুন ভ্যাকসিন এই 2000 এর পরেও নতুন ভ্যাকসিন লাইসেন্স দেওয়া হয়েছে পক্সের ক্ষেত্রে আর কি। ওকে, ওই এডওয়ার্ড জেনারের যে ভ্যাকসিনটা না, সেই ভ্যাকসিনটা একটু কিছু সাইড কি বলে, মানে ইট ওয়াজ এ রিয়েলি গুড ভ্যাকসিন, কিছু সাইড এফেক্ট ছিল, হাউএভার মোর বেটার ভ্যাকসিন পরবর্তীতে মানে ডেভেলপ হয়েছে। সো দ্যাটস ওয়াই এডওয়ার্ড জেনারেটর ইউজ করা হয় না। আর মোস্ট ইম্পর্টেন্টলি মোটামুটি পক্সের ভ্যাকসিন এত ওয়াইড স্প্রেডলি দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড, ইটস অলমোস্ট ইরেডিকেটেড। আমরা কিন্তু খুব রেয়ারলি শুনি না লাইফ থ্রেটেনিং পক্স কারো হয় রিসেন্টলি, কেউ কখনো শুনছো যে লাইফ থ্রেটেনিং স্মল পক্স কিন্তু এখন শোনাই যায় না, আই মিন ইটস অলমোস্ট গন। সো এই জন্য কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু নেশন ওয়াইড দেওয়া হয় না, আমাদের ইপিআই তে কিন্তু পক্সের ভ্যাকসিন নাই। ওকে, got the answer? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, তো আচ্ছা আরেকটা ওয়ে কি জানি, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, প্যাসেজ অফ ভাইরুলেন্ট ভাইরাস ইন অ্যান আনন্যাচারাল হোস্ট অর হোস্ট সেল। আচ্ছা, এই অ্যাপ্রোচে যে কাজটা করা হয়, যেমন ধরো মিজেল ভাইরাসের যে ভ্যাকসিন যেটা এখন বর্তমানে ইউজ হয় আর কি, সেটা ডেভেলপ করা হয়েছিল এইভাবে, এটার ভাইরুলেন্ট একটা স্ট্রেনকে হিউম্যান কিডনি, হিউম্যান অ্যামনিয়ন, শিপ কিডনি, চিক এমব্রায়ো সেল, এই সেলে প্যাসেজ করা হয়েছিল। প্যাসেজ করা মানে কি, আমাদের যদি ভাইরাসকে কালচার করতে চাই, আমরা তো ব্যাকটেরিয়ার মতো নিউট্রিয়েন্ট মিডিয়াতে ভাইরাস কালচার করতে পারবো না, কারণ ভাইরাসের জন্য আমাদের সেল লাইন লাগবে আর কি। তো এই ধরনের সেলে ওই মিজেলসের ভাইরুলেন্ট স্ট্রেনকে কালচার করা হয়েছে। তা কালচার করার সময় আমরা কি করি, আচ্ছা আমরা যখন ব্যাকটেরিয়াল সেল কালচার করি, ধরো আমরা একটা প্লেটে কালচার করলাম, তারপরে কিছুদিন পর আমাদের এই প্লেট থেকে একটা আলাদা প্লেটে নিতে হয় না, কারণ একটা প্লেটে তো সে মানে ইনফাইনাইটলি বেঁচে থাকতে পারে না। তো আমরা আমরা হচ্ছে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে নেই, তারপরে একটা ওই প্লেট থেকে আরেক প্লেটে নেই, সেটাকে আমরা কি জানি বলি, সাবকালচারিং বলি। আমরা এই শুনছো তো এই ওয়ার্ড তোমরা নাকি? জি স্যার। জি স্যার। ওকে, ওকে, ভেরি গুড। তো এটাকে তো আমরা তো সাবকালচারিং বলি। আর ভাইরাসের ক্ষেত্রে এই কাজটাকে বলা হয় প্যাসেজ করা। মানে ধরো তুমি এরকম একটা প্লেটেও এইরকম সেল লাইনের মধ্যে ভাইরাস কালচার করলো, কিছুদিন পর তোমাকে ফ্রেশ সেল লাইনে সাব কালচার করতে হবে আর কি, ঠিক আছে? কারণ হচ্ছে আস্তে আস্তে ওই প্লেটে তো মরে যাবে, হ্যাঁ, সব সেল লাইন ইউজ করে ফেলবে, খেয়ে ফেলবে ভাইরাস, তারপরে সো উই নিড টু ট্রান্সফার ইট ইনটু ফ্রেশ সেল লাইন, দেন अगेन ফ্রেশ সেল লাইন, দেন अगेन ফ্রেশ সেল লাইন। এই জিনিসটাকে ভাইরাসের ক্ষেত্রে প্যাসেজ করা বলা হয়, ওকে?
তো এই অ্যাপ্রোচে যে কাজটা করা হয়, মিজেল ভাইরাস কি, মিজেল ভাইরাসের সাইট অফ ইনফেকশন কি, প্রাইমারি সাইট অফ ইনফেকশন হচ্ছে কিন্তু লাং টিস্যু আর কি। হ্যাঁ, আমাদের লাং এর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকাস মেমব্রেন আছে, সরি ইপিথেলিয়াল যে সেল আছে, ইপিথেলিয়াল সেলে হচ্ছে ইনফেক্ট করে মিজেল ভাইরাস। ঠিক আছে, মানে এটাই তার ন্যাচারাল কি বলা যায়, ন্যাচারাল হোস্ট সেল আর কি। ওকে, মিজেল ভাইরাস এই কিডনি সেলকে ইনফেক্ট করে না। তো এই অ্যাপ্রোচে যে কাজটা করা হয়, করা হয়েছিল মিজেল ভাইরাসকে হিউম্যান কিডনি মানে এই ধরনের আনন্যাচারাল সেল লাইনে হচ্ছে প্যাসেজ করা হয়েছিল। সো আলটিমেটলি দে গেট অ্যাটিনিউটেড। ওকে, এটা হচ্ছে এই অ্যাপ্রোচটা। আমরা ওই প্যাথোজেনকে গ্রো করাবো তার আনন্যাচারাল হোস্ট সেল লাইনে। কারণ যখন একটা মাইক্রোবকে তার আনন্যাচারাল কন্ডিশনে গ্রো করানো হয়, তখন না ওই মাইক্রোবসকে, মানে ওটা তো তার ন্যাচারাল কন্ডিশন না তার জন্য। সো সে একটা স্ট্রেসের মধ্যে থাকে এবং তাকে হচ্ছে অ্যাডাপ্ট করতে হয় বেঁচে থাকার জন্য ওই আনন্যাচারাল কন্ডিশনে আর কি। অ্যাডাপ্ট করতে গিয়ে অনেক মিউটেশন হয়ে যায় তার মধ্যে। সো এরকম মিউটেশন হয় যার ফলে ইট ক্যান বিকাম অ্যাটেনুয়েটেড। ওকে, ব্যাপারটা কিন্তু এরকম না যে এরকম আনন্যাচারাল হোস্ট সেলের মধ্যে জাস্ট হচ্ছে কালচার প্যাসেজ করে দিবা, তারপরে হয়ে যাবে অ্যাটেনুয়েশন। মানে উই হ্যাভ টু বি ভেরি লাকি ফর দ্যাট। দেখা যাবে যে 10, 15, 20 বছর ধরে এরকম প্যাসেজিং করতেই আসো, হ্যাঁ প্রচুর মিউটেশন হচ্ছে আর এক্সপেক্টেড মিউটেশন আর পাচ্ছ না। ওই বর্তমানে যে মিজেস বা ভ্যাকসিনটা ইউজ করে সেটা এই ওয়েতে ডেভেলপ করা হয়েছিল আর কি। আচ্ছা, দেন মডিফিকেশন অফ কন্ডিশন। ওকে, এটার মতো কাইন্ড অফ সিমিলার, তবে এই ক্ষেত্রে যেটা করা হয় তোমার হচ্ছে ওই অর্গানিজমটাকে হচ্ছে তার অ্যাবনর্মাল কালচার কন্ডিশনে গ্রো করানো হয় ফর প্রলং পিরিয়ড। অ্যাবনর্মাল কালচার কন্ডিশন কি, ফর এক্সাম্পল যে মাইক্রো যে বিসিজি ভ্যাকসিন আছে না, এটা তো খুব কমন ভ্যাকসিন, ব্যাসিলাস কালমেট্রি বুয়েরিং। ওকে, এই ভ্যাকসিনটাই হচ্ছে আহ, এই মাইক্রোব্যাকটেরিয়াম বোভিসের একটা স্ট্রেন ইউজ করা হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রসেসে ডেভেলপ করা হয়েছিল। মানে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিসকে বাইল সল্টের মানে ইনক্রিজড বাইল সল্টের প্রেজেন্সে কালচার করা হয়েছিল আফটার লং 13 ইয়ার্স। ওকে, 13 বছর পর I mean they was able to found a strain, a attenuated strain of M. bovis which can be used as a vaccine. Okay, কি অবস্থা দেখছো, 13 বছর জাস্ট একটা অ্যাটেনিউটেড স্ট্রেন পেতে তার 13 বছর লেগে গেছে আর কি। সব ডোজের স্যার হ্যাঁ, না ওই যে মাঝে মাঝে হচ্ছে ওই নতুন পার্টিসিপেন্ট জয়েন করে তো মিটিং এ, আই ডোন্ট নো তাদেরকে আমার কেন জানি অ্যাকসেপ্ট করতে হয়। ওরা মনে হয়, তোমরা মনে হয় কিউজি ইনক্লুডেড না নাকি কিউজি ইয়াতে, মানে অরিজিনাল মিটিং লিস্টে। যাই হোক, অসুবিধা নেই, কারণ অরিজিনাল স্যার মিটিং এ তো। এত হ্যাঁ, বছর স্যার ফান্ডস দেয় হ্যাঁ, স্যার, এই যে এক্সপেরিমেন্টে স্যার ফান্ডস লাগে না স্যার? 13 ইয়ার্স ধরে স্যার ফান্ডিং যারা পায় এই এক্সপেরিমেন্টের জন্য। ভেরি গুড কোয়েশ্চেন, এই জন্য এখন ভালো কিছু বের হয় না। Okay? এই জন্যই না এখন মানে ওই মহান কিছু বের হয় না। আমি ভাই, তোমরা হচ্ছে ওই যে ইয়ে আছে না, নিউটনের লাইফ ইয়া পড়ো আর কি, জীবন কাহিনী পড়ো। আমি পুরোটা পড়ি নাই, বাট মানে হি ওয়াজ এবল টু বিকাম নিউটন বিকজ নিজের গাটের পয়সা খরচ করে রিসার্চ করছে তো। ওকে, মানে আগে দেখা যেত কি, মানে একটা ডেডিকেশনের ব্যাপার ছিল, মানে রিসার্চ ভাই শর্টকাটে তো আসলে হয় না। হ্যাঁ, এগুলো তো সময় লাগে। ওকে,
সো ফান্ডিং এর যে ব্যাপারটা কি আসলে এখন তো একটু ভ্যাকসিন ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে গেছে, লোকজন সাবইউনিট ভ্যাকসিন নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। তবে ওই ডিএনএ ভ্যাকসিন নিয়েও তো ভালো কাজ হয় এখন আর কি। তারপর ফান্ডিং একটা, এটা ইজ অলওয়েজ, এটা মানে এখন একটা স্কারসিটি ফান্ডিং অলওয়েজ। এক জিনিস নিয়ে এত বছর কাজ করতে চাইলে লোকজন অনেক সময় দেয় না। তবে যেটা আসলে করে সায়েন্টিস্টরা, হ্যাঁ, তুমি এক কাজ নিয়ে এত বছর করতে গেলে তো লোকজন আসলে ফান্ড দিবে না, দিতে চায় না ফান্ডাররা। তবে যেটা করে ইউজুয়ালি রিসার্চাররা, তুমি কিন্তু শুধু ধরো ধরো তুই ইয়ারের সায়েন্টিস্ট, হ্যাঁ, তুমি শুধু একটা প্রজেক্ট কিন্তু করবা না, এই একটা প্রজেক্ট করে সার্ভাইভ করা যায় না। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে করতে হয়। কিন্তু এরকম এই সায়েন্টিস্টরা করে কি, ধরো এক প্রজেক্টের ফান্ড দিয়ে তারা তাদের এরকম যেই কন্টিনিউয়াস যে রিসার্চ গুলো থাকে সেটা চালায় নাই আর কি। ধরো বিভিন্ন প্রজেক্টের জন্য অনেক সময় ফান্ড পায়, কখনো মানে বেশি ফান্ড পায় বড় প্রজেক্টের জন্য, কখনো ছোট প্রজেক্টের জন্য কম ফান্ড পায়। বাট তাদের যদি এরকম কোনো মানে টার্গেটেড রিসার্চ থাকে সেটা তারা করতেই থাকে আর কি, এবং টাকাটা ম্যানেজ করে অন্য প্রজেক্টের ফান্ড থেকে। এটা খুবই কমন জিনিস আর কি। হ্যাঁ, এটা দোষের কিছু না, দিস ইজ দ্য ওয়ে, আদারওয়াইজ তো করা তো সম্ভব না। ধরো একটাই প্রজেক্ট পেলা, ওই প্রজেক্ট শুধুমাত্র পার্টিকুলার ওই প্রজেক্টের কাজই করলা, তো ওই প্রজেক্ট শেষ হয়ে গেলে তখন কি করবা? পুরান কাজও চালাই যেতে হয়। তারপরে আবার এট দ্য সেম টাইম হচ্ছে যেই মেইন মানে যেই প্রজেক্টের জন্য তুমি টাকা পেয়েছো সেটাও চালাই যেতে হয়। আবার কিছু প্রিলিমিনারি স্টাডিও করতে হয় নতুন প্রজেক্টের জন্য। সায়েন্টিস্ট হওয়া পেইন আছে, হ্যাঁ, এই মাথা সবসময় না গরম হয়ে থাকবে। কারণ ধরো তোমার কাছে একটা ফান্ডিং আছে একটা প্রজেক্টের জন্য, তুমি এই প্রজেক্টটাই করতেছো, আর কোনো কিছু নিয়ে তোমার মাথা ব্যথাই নেই। তো এই প্রজেক্ট শেষ হয়ে গেলে তারপর কি করবে? হ্যাঁ, তো তারপর তো না খেয়ে মরা লাগবে। হ্যাঁ, তো এই জন্য কি করতে হবে যে পোটেনশিয়াল প্রজেক্টের জন্য তোমাকে ট্রাই করে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইউনিট প্রিলিমিনারি ডাটা। উইদাউট প্রিলিমিনারি ডাটা ফান্ডিং পাওয়া এখন ভেরি ডিফিকাল্ট। তখন তো ওই প্রিলিমিনারি ডাটার জন্য তো রিসার্চ করতে হবে, মানে ওইটার টাকা কই পাবা? এখান থেকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এখান থেকে ম্যানেজ করে প্রিলিমিনারি ডাটা জেনারেট করতে হবে, সেটা দিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে। পেইন আছে, হ্যাঁ, পেইন। ওকে, যাই হোক। ওকে, তারপর একটা কি জেনেটিক রিঅ্যাজর্টমেন্ট, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। আচ্ছা, জেনেটিক রিঅ্যাজর্টমেন্টের ক্ষেত্রে কি করা হয়, এটা এই এক্সাম্পলটা দিই। এই যে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন বানানোর জন্য এই স্ট্র্যাটেজিটা প্রায় ইউজ করা হয় আর কি, এখন ইউজ করা হয়। তোমার ধরো তুমি হচ্ছে এই এই বছর কোনো মানে ইনফ্লুয়েঞ্জা তো প্রতি বছরই, অলমোস্ট প্রতি বছরই নতুন নতুন স্ট্রেন আসে আর কি। হ্যাঁ, এখন ইনফ্লুয়েঞ্জার হচ্ছে এই বছর যে স্ট্রেন গুলো আছে সেগুলোর এগেনস্টে তুমি ভাইরাস ভ্যাকসিন ডেভেলপ করতে চাচ্ছ। সো হোয়াট ইউ ক্যান ডু, তুমি এই নতুন স্ট্রেন গুলো নাও, কারেন্টলি সার্কুলেটিং স্ট্রেন, এন্ড দেয়ার আর সাম মিউট্যান্ট ইনফ্লুয়েঞ্জা স্ট্রেন, হ্যাঁ, যেগুলো হচ্ছে নন প্যাথোজেনিক। ফর এক্সাম্পল এই টেম্পারেচার সেন্সিটিভ কিছু ইনফ্লুয়েঞ্জা মিউট্যান্ট আছে আর কি, সেগুলো হচ্ছে নন প্যাথোজেনিক আর কি। তো তুমি হচ্ছে তোমার এই কারেন্টলি সার্কুলেটিং স্ট্রেন আর এই টেম্পারেচার সেন্সিটিভ মিউট্যান্ট স্ট্রেন দিয়ে অ্যাট এ টাইম হচ্ছে ইনফেক্ট করো। ওকে, হোস্টকে ইনফেক্ট করার পরে দুইটাই হোস্টকে ইনফেক্ট করবে, এবং হোস্টের মধ্যে তুমি কিছু হাইব্রিড টাইপের ভাইরাস পাবা আর কি। এরকম এরকম হাইব্রিড ভাইরাসও পাবা যেটার মধ্যে হচ্ছে ওই টিএস ফিনোটাইপটা থাকবে, কিংবা হাইব্রিড, এই দুইটা মিলে এটা তাদের মধ্যে জেনেটিক অ্যাজর্টমেন্ট হবে। ওই অ্যাজর্টমেন্টের ফলে ওই হাইব্রিড ভাইরাসের কিছু জিন থাকবে, মানে ডিএনএ এর কিছু অংশ থাকবে এই মিউট্যান্টটা থেকে, নন প্যাথোজেনিক মিউট্যান্টটা থেকে, এবং কিছু থাকবে হচ্ছে ওই সার্কুলেটিং স্ট্রিং থেকে। তো তুমি যদি এরকম একটা হাইব্রিড মিউট্যান্ট পাও যে মিউট্যান্টের টিএস ফিনোটাইপটা থাকবে, but at the same time it will have the gene for HA and NA of the circulating strain। হ্যাঁ, যে এই HA and NA এই দুইটা হচ্ছে অ্যান্টিজেন তোমার ওই ইনফ্লুয়েঞ্জার সারফেসে থাকে আর কি, সারফেস অ্যান্টিজেন। ওকে, তারা ভাইরাস ফ্যাক্টর কিন্তু ইনফ্লুয়েঞ্জার, এবং দে আর প্রেজেন্ট ইন দ্য সারফেস অফ দ্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ওকে, এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই দুইটা প্রোটিনের এগেনস্টে ভালো ইমিউন ইন্ডাকশন হয় আর কি। ওকে, তো যদি এমন একটা মিউট্যান্ট পেয়ে যাই
যেটা হচ্ছে বেসিক্যালি টিএস ফিনোটাইপ শো করে, বাট অলসো ক্যারি দ্য জিন ফর দিস টু প্রোটিন, দেন উই ক্যান ইউজ ইট অ্যাজ এ ভ্যাকসিন। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ প্যাথোজেনিক অর পার্শিয়ালি অ্যাটেনুয়েটেড ভাইরাস বাই অ্যান আনন্যাচারাল রুট। এটা কিন্তু ভ্যাকসিনেশনের একটা স্ট্র্যাটেজি। এক্সাম্পলটা দিই তাহলে বুঝে যাবে। সো ফর এক্সাম্পল অ্যাডেনো ভাইরাস, হ্যাঁ, অ্যাডেনো ভাইরাসেরও কিন্তু ভ্যাকসিন আছে আর কি, হ্যাঁ। তো এই অ্যাডেনো ভাইরাস ভ্যাকসিনেশনের একটা স্ট্র্যাটেজি হচ্ছে, অ্যাডেনো ভাইরাস তো কি, এটা তো কি জানি, এটা তো রেসপিরেটরি ভাইরাস আর কি, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই অ্যাডেনো ভাইরাসের এগেনস্টে মানুষজনকে ভ্যাকসিনেটেড করতে চাচ্ছি। ওয়ান স্ট্র্যাটেজি ইজ coat your adenovirus with enteric with something which will protect them from the enteric acid, হ্যাঁ, মানে এটা হচ্ছে ওরালি খাওয়াই দেবো আর কি। এই অ্যাডেনোভাইরাসকে এরকম এন্টারিক কোট করো, কোট করার পরে সেটাকে হচ্ছে ওরালি অ্যাডমিনিস্টার করো হোস্টের মধ্যে। তো এটা হচ্ছে গাটের মধ্যে যাবে, গাটের মধ্যে যে সে হচ্ছে একটা অ্যাসিমটোমেটিক ইনফেকশন করবে, করে ইমিউনিটি ইন্ডিউস করবে। তো এখানে রিস্ক নাই কেন, অ্যাডেনো ভাইরাস হচ্ছে গাট ভাইরাস না, ওকে। সে হচ্ছে গাটে ইয়া করে না, ডিজিজ করে না। সো গাটে যে যেটা করবে, সে খুব মাইল্ড একটা ইনফেকশন করবে, হুইচ ইজ গুড এনাফ টু ইন্ডিউস এনাফ প্রোটেক্টিং অ্যান্টিবডি, ওকে। সো আমরা মানে এডিনোভাইরাসের ন্যাচারাল সাইট অফ ইনফেকশন ইজ দ্য লাং। সো আমরা লাংয়ে ইনফেকশন না করে আমরা করতেছি কোথায়, তার আনন্যাচারাল হ্যাবিটেটে, ওকে, আনন্যাচারাল রুটে আর কি, গাটে, ওকে। তো যেহেতু মানে রুটটা আনন্যাচারাল, আমরা জানি হচ্ছে মাইক্রোবসটা যদি ডিজিজ করতে চায়, রুট অফ এন্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দে নিড টু এন্টার টু দ্য হোস্ট বডি উইথ দেয়ার কারেক্ট রুট, ওকে। সো যেহেতু এক্ষেত্রে আনন্যাচারাল রুট, সো ইট ক্যান নট কজ ডিজিজ, বাট ইয়েট ইট ক্যান ইন্ডিউস এনাফ ইমিউনিটি ইন দ্য হোস্ট বডি, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল ন্যাচারাল ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ কিন্তু এখন না খুব কম ইউজ করা হয়, কারণ ক্লাসিক্যাল অ্যাপ্রোচের অন্যতম একটা প্রবলেম হচ্ছে এটাকে কন্ট্রোল করার কোনো উপায় নেই। এটা এম্পেরিক্যাল মেথড একটা, right? মানে আমাদেরকে হচ্ছে লাকের উপর অনেকখানি ডিপেন্ড করতে হবে, যদি হয় হইলে হইলো, না হলে নাই, ওকে। এবং এটাকে আমাদের কোনো কন্ট্রোল নেই, মানে কন্ট্রোল করতে পারবো না, প্রেডিক্ট করতে পারবো না যে কবে আমরা ভ্যাকসিন পাবো, আদৌ পাবো কিনা, ওকে। সো দ্যাটস ওয়াই মডার্ন ভাইরোলজিতে এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচ গুলো রেয়ারলি ইউজ হয়, ভেরি রেয়ারলি আর কি। ইনস্টেড উই ইউজ দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক, স্পেশালি কি জানি বলে এটা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনিক, ওকে। তো এই জেনেটিক্যাল অ্যাপ্রোচ অনেক ধরনের হতে পারে। এখানে কয়টা অ্যাপ্রোচ দেওয়া আছে, এটা আচ্ছা, এখানে 4টা অ্যাপ্রোচের কথা বলা আছে, হ্যাঁ। একটা হচ্ছে ডিলিশন, বাই ডুইং ডিলিশন মিউটেশন আর কি। ডিলিশন মিউটেশন দিয়ে কি করা হয়, আমরা হচ্ছে জিন ডিলিট করে দিই আর কি, ওকে। সো ধরো হচ্ছে এই অ্যাপ্রোচে কি করা যায়, ধরো একটা ভ্যাকসিন চাচ্ছ কোন একটা ভাইরাসের এগেনস্টে, ওই ভাইরাসের যে ভাইরুলেন্ট জিনগুলো আর কি, সেই জিনগুলোকে যদি আমরা ডিলিট করে দিতে পারি, ওকে, ডিলিট করে দেওয়ার পরে তাহলে তো সে থিওরিটিক্যালি সে অ্যাটেনুয়েটেড হয়ে যাবে। So usually এই অ্যাপ্রোচের ক্ষেত্রে এই কাজটাই করা হয়, যে ভাইরুলেন্ট জিনগুলোকে ডিলিট করে দিয়ে, সেটা একটা ভাইরুলেন্ট জিনও হতে পারে, মাল্টিপল হতে পারে, ডিলিট করে দিয়ে সেটাকে অ্যাটেনুয়েটেড করা হয় আর কি, ওকে। আচ্ছা, এগুলা শুনতে খুব মানে কি, মানে অ্যাডভেঞ্চারাস মনে হতে পারে, বাট রিয়েলিটি এত সিম্পল না আর কি, ওকে। কারণ এই ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা যায় কি যে একটা ভাইরাসের কিছু জিন থাকে যারা কিন্তু হু সার্ভ বোথ টু পারপাস সিমালটেনিয়াসলি, লাইক দে আর নেসেসারি ফর দ্য, I mean they act as a virulence factors at the same time can act as a immunogenic factors, ওকে। সো এখন হচ্ছে একটা ভায়োলেন্ট জিন হচ্ছে মিউট করে দিলা, মানে ডিলিট করে দিলা, সে অ্যাটেনুয়েটেড হয়ে গেল, সাথে সাথে তার ইমিউনোজেনিক ক্যাপাবিলিটিও লুজ করলো,
তখন কিন্তু আর হলো না, সেটা কিন্তু আমরা ভাইরাস হিসেবে মানে ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারবো না। ওকে, আবার হচ্ছে ধরো একটা জিন, ভায়োলেন্ট জিনকে তুমি হচ্ছে মিউট করে দিলা, মানে ডিলিট করে দিলা, ধরো এটা ভ্যাকসিন ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ডিলিট করে দেওয়ার পর দেখলে যে তার স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, সে ইট বিকাম মোর আনস্টেবল, or it cannot survive, okay, or it cannot propagate or replicate efficiently. Many things can happen. Okay. ওকে, এটা তো ছিল ডিলিশন। তারপর হচ্ছে ইনসারশন। ইনসারশনের ক্ষেত্রে আমরা কি করব? ইনসারশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ফরেন জিন ইনসার্ট করব, মানে অ্যাটেনিউশন করার জন্য। তো ইনসারশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে মানে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ফরেন জিন ইনসার্ট করে কিভাবে আমরা অ্যাটেনিউশন করব। আচ্ছা, এই ক্ষেত্রে ওই ফরেন জিনগুলা ইনসার্ট করা হয় যে ফরেন জিনগুলা তোমার আহ, এই টাইপের অ্যাক্টিভিটি আছে, যাদের অ্যান্টিভাইরাল অর ইমিউনো রেগুলেটরি অ্যাক্টিভিটি আছে। ওকে, ফর এক্সাম্পল এই যে ধরো আইএফএন, গামা, IL-2, TNF, IL-10, হ্যাঁ, এই ফ্যাক্টরগুলা, ওকে, এদের হচ্ছে এই ইমিউনো রেগুলেটরি প্রপার্টিজ আছে আর কি। ওকে, সো দেখা যায় যে মানে এরকম অলরেডি এরকম ভ্যাকসিন আছে, দেখা যায় যে এই ফ্যাক্টর গুলাকে যখন একটা প্যাথোজেনিক অর্গানিজমের মধ্যে, মানে এই ফ্যাক্টর গুলোর জিন যখন একটা প্যাথোজেনিক অর্গানিজমের মধ্যে ইনসার্শন করা হয়েছে, ওকে, দেন দোজ প্যাথোজেনিক অর্গানিজম গট অ্যাটিনিউটেড। যখন ওই প্যাথোজেনিক অর্গানিজম গুলার এগুলার জিনটা থাকবে, সো এই জিন প্রোডাক্ট গুলো অ্যাজ দে ক্যান regulate, they can do immunoregulatory functions and also antiviral functions. Okay, so they can, theoretically they can attenuate that pathogenic stream. Okay. However, আচ্ছা, অলরেডি কিন্তু এই অ্যাপ্রোচ ইউজ করে ভ্যাকসিনও পাওয়া গেছে, ভ্যাকসিনের ভাইরাস ফর মাইস। আচ্ছা, হাওয়ার এই ধরনের অ্যাপ্রোচ না শুধুমাত্র ভাইরাস হলে সেই ভাইরাসগুলোর ক্ষেত্রেই পসিবল যেগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস এবং লার্জ ডিএনএ ভাইরাস আর কি। কারণ আমরা যেহেতু একটা জিন ইনসার্ট করতেছি, এই জিনটাকে হোস্ট করার মতন এনাফ ক্যাপাসিটি থাকতে হবে আর কি। ওকে, মানে যেটা হয় কি, ফর এক্সাম্পল একটা ডিএনএ ভাইরাস, হ্যাঁ, অনেক সময় এরকম দেখা যায় যে আমরা যখন একটা ফরেন জিন ইনসার্ট করি, ওই হোস্টের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায় আর কি। তো এটাও কিন্তু তার জন্য একটা লোড, হ্যাঁ, ইট ক্যারিং এ এক্সট্রা বার্ডেন, একটা এক্সট্রা ফরেন জিন ক্যারি করতেছে, সো তার ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা তার এক্সপ্রেশন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, ওকে, রেপ্লিকেশন ক্যাপাবিলিটি চেঞ্জ হয়ে গেল, তাহলে কিন্তু সেটাকে ভাইরাস হিসেবে ইউজ করা যাবে না। সো ব্যাপারটা এরকম হওয়া উচিত, আমরা ফরেন জিন ইনসার্ট করার পরে তার ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স সেম থাকবে আর কি, মানে কোনো পরিবর্তনই হবে না। কারণ যদি ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায়, তখন ইটস হাইলি লাইকলি যে ওটা আসলে আর তখন ভালো ভ্যাকসিন হিসেবে কাজ করবে না আর কি। ওকে, এই জন্য ইউজুয়ালি মানে লার্জ ডিএনএ ভাইরাস বাদে এই অ্যাপ্রোচ অ্যাপ্লিকেবল না। মানে যাদের যেগুলো হচ্ছে ছোট ভাইরাস, মানে ছোট বলতে আর কি জেনেটিক্যালি ছোট, সেগুলোর ক্ষেত্রে ফরেন জিন ইনসার্ট করলে দেখা যায় যে ওর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে, তো তখন ওটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা যায় না আর কি। যে একটা হচ্ছে কি এন্টিজেনিক কাইমেরিক ভাইরাস। ওকে, কাইমেরিক অর্গানিজম তো আমরা জানি না, কাইমেরিক অর্গানিজম হচ্ছে তারা ডিফারেন্ট, কি বলা যায়, ডিফারেন্ট সোর্সের জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করে। ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে, মানে আমরা কিন্তু এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দিয়েও কাইমেরিক বানাতে পারি আর কি। ফর এক্সাম্পল এই যে জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট ছিল, থিওরিটিক্যালি ইটস অলসো কাইমেরিক ওয়ান, রাইট? কিন্তু ওটা তো ছিল মানে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, কপালের উপর ভরসা করতে হবে। বাট আমরা হচ্ছে ওই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে আমরা হচ্ছে অনেক বেশি দ্রুত তার সাথে হচ্ছে একদম ওই কাইমেরিক ভাইরাস তৈরি করতে পারি। ওকে, এবং এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হবে অ্যাটেনিউটেড কাইমেরিক ভাইরাস তৈরি করা। ওকে, তো এই ক্ষেত্রে যে কাজটা করা হয়, ধরো যেই কাইমেরিক ভাইরাসটা আমরা তৈরি করব,
ওকে, সেই কাইমেরিক ভাইরাসের মধ্যে আমার ওই যার যার জন্য ভ্যাকসিন চাচ্ছি সেটার ওই জিন থাকবে, যে জিনগুলো হচ্ছে ওই অ্যান্টিজেনিক ক্যান্ডিডেট গুলাকে এনকোড করে আর কি। হ্যাঁ, প্লাস হচ্ছে একটা অ্যানাদার অ্যাটিনিউটেড ভাইরাসের জিন থাকবে আর কি। ওকে, সেটা কাইমেরিক হবে। এই ধরনের ভ্যাকসিন কিন্তু আছে। তোমার ওই পোলিও ভাইরাসের ক্ষেত্রে এই ধরনের ভ্যাকসিন প্রিপেয়ার করা হয়েছিল তোমার, এবং এইটা এখন ইউজ করা হয় পোলিও ভাইরাসের এই ভ্যাকসিনটা আর কি। এই যে কাইমেরিক তোমার পোলিও ভাইরাস ভ্যাকসিন আছে সেটাতে হচ্ছে তোমার তিনটে ডিফারেন্ট, মানে ওই কাইমেরিক ভাইরাসটা তিনটা ডিফারেন্ট স্ট্রেন দিয়ে তৈরি করা হয়েছে আর কি। ওকে, মানে তিনটা ডিফারেন্ট পোলিও ভাইরাস স্ট্রেন দিয়ে এই কাইমেরিক পোলিও ভাইরাস ভ্যাকসিনটা ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, এই তো লাস্ট অ্যাপ্রোচ হচ্ছে মাইক্রোবিয়াল ভেক্টরস ফর আদার জিনস। এটা অলরেডি বলছে যে আমরা যে যে ক্যারিয়ার ভেক্টর ইউজ করতে পারি। ফর এক্সাম্পল অ্যাটেনিউটেড অ্যাডিনোভাইরাস ইউজ করে আমরা ভ্যাকসিন প্রিপেয়ার করতে পারি। আমরা হচ্ছে অ্যাটেনিউটেড অ্যাডিনোভাইরাসে আমার ওই অ্যান্টিজেন এনকোডিং জিনটাকে ইনসার্ট করে দিব আর কি। ওকে, তারপর সেটাকে আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করব। ওকে, আচ্ছা, এই অ্যাপ্রোচটা, এই লাস্ট যে অ্যাপ্রোচটা আমরা হচ্ছে একটা একটা মাইক্রোওয়েভ ভেক্টর ইউজ করব, এটার কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। ওকে, অ্যাডভান্টেজেস হচ্ছে যে অনেক অর্গানিজমই আছে যেগুলো আমরা হচ্ছে কালচার করতে পারি না আর কি। হ্যাঁ, মানে অনেক there are many bacteria and virus which we cannot culture. So এগুলার ক্ষেত্রে যদি আমরা ভ্যাকসিন মানে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ডেভেলপ করতে চাই, কিভাবে করবে? তো কালচারই করা যায় না, অ্যাটেনুয়েশন কিভাবে করবো? সো ইন দ্যাট কেস উই ক্যান ইউজ দিস স্ট্র্যাটেজি। ওকে, ঠিক আছে, আমার ওই পুরা অর্গানিজমটা কালচার করার দরকার নেই। ইনস্টেড আমি হচ্ছে ওইটা জাস্ট জিনটাকে হচ্ছে এরকমই আমাদের ভেক্টরের মধ্যে ইনসার্ট করে দিব, দিয়ে সেটাকে আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করবো আর কি। ওকে, তারপরে হচ্ছে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমার যে যদি আমরা ধরো অ্যাডেনো ভাইরাসের মধ্যে আমাদের হচ্ছে ওই মানে ওই কি বলা যায় ওই জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করে দিছি, করে দিয়ে তারপর সেটাকে আমরা হচ্ছে ভ্যাকসিন হিসেবে ইউজ করলাম। তো এ তো হচ্ছে সেলকে ইনফেক্ট করবে আর কি। হ্যাঁ, তো সেলকে ইনফেক্ট করার পরে ওই সেল হচ্ছে তোমার ওই অ্যান্টিজেন গুলাকে প্রসেস করতে থাকে। প্রসেস করার ফলে আলটিমেটলি দোজ অ্যান্টিজেন ক্যান গেট I mean processed by the MSC and also I mean that's actually the what I mean সেল হচ্ছে ওই মানে জিন প্রোডাক্টটা তৈরি করার পরে সেলের মধ্যে তো ওগুলো প্রোডাকশন হবে, হওয়ার ফলে পরে এগুলোর হচ্ছে প্রেজেন্টেশন হতে পারে আর কি। হ্যাঁ, থ্রু দ্য MSC অ্যান্ড গ্লাইকোসাইলেশন। সো দ্যাটস ওয়াই বোথ হিউমোরাল অ্যান্ড মেমোরি হিউমোরাল অ্যান্ড সেল মেডিয়েটেড কি বলে জানি এটাকে ইমিউন রেসপন্স ইন্ডাকশন ইজ পসিবল। ওকে, গ্লাইকোসাইলেশন সিক্রেশনের ফলে হিউমারাল ইমিউন রেসপন্স হয় না, অ্যান্টিবডি প্রোডাকশন হয়। আর এমএসসি দিয়ে যদি রিপ্রেজেন্ট হয়, এমএসসি কি, এমএসসি তো হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওই সেলের একটা পার্ট আর কি। ধরো সেলের ভিতরে প্রোটিনটা তৈরি হলো, ওই ভাইরাল প্রোটিনটা, তখন হচ্ছে সেলের মধ্যে এটা প্রসেস হয়, প্রসেস হওয়ার ফলে প্রসেস হয়ে এই এমএসসি হচ্ছে সেটাকে প্রেজেন্ট করে। ওকে, যখন প্রেজেন্ট করে তখন হচ্ছে ইমিউন সেল সেটাকে রিকগনাইজ করতে পারে। ধরো টি সেল সেই প্রেজেন্টেড অ্যান্টিজেনটাকে রিকগনাইজ করতে পারে, এবং টি সেল যদি এটাকে রিকগনাইজ করতে পারে দেন টি সেল উইল গেট অ্যাক্টিভেটেড। ওকে, অ্যাক্টিভেটেড হওয়ার ফলে ইট ক্যান ইন্ডাকশন মেমোরি সেল, ইট ক্যান ইন্ডাকশন অ্যান্টিবডি প্রোডাকশন, রাইট? আচ্ছা, এই এই জিনিসগুলো তোমরা আই থিঙ্ক জানো। এটা হচ্ছে তোমাদের যে বেসিক ইমিউনোলজি কোর্সে ছিল না, হিউমোরাল এন্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি, এ ছিল না? ছিল স্যার। ওকে, আচ্ছা, যেহেতু ছিল তোমরা অলরেডি জানো। আর যদি ভুলে গিয়ে থাকো দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। এই তারা কই হারাই কি আচ্ছা, এই তারা এই আমার পিসি কেন ডিস্টার্ব করতেছে? আহ, দেখতে পাও না একটু মাত্র কি জানি মানে পিসি কি জানি দিচ্ছিল। যাই হোক,
হচ্ছে এই হিউমারাল বা সেল মেডিয়েটেড ওই ইমিউনিটি নিয়ে ওই যদি ভুলে গিয়ে থাকো তাহলে কষ্ট করার কোনো কারণ নেই। এর পরের লেকচার হচ্ছে ভ্যাকসিনের ওভারভিউর উপরে আর কি। হ্যাঁ, ওইটা আসলে না আগে দেওয়া উচিত ছিল, এতে ভুলে ভুলে এটা রেডি করে ফেলছে, ওটা করতে পারিনি আর কি। যাই হোক, মানে এই চ্যাপ্টার বোঝার জন্য ওই ভ্যাকসিন ওভারভিউ চ্যাপ্টারের কোনো দরকার নেই, কিন্তু ওইখানে হচ্ছে এই হিউমারাল আর সেল মেডিয়েটেড নিয়ে কিছু ব্রিফ আমি দিব। সো আই থিঙ্ক যদি ভুলে গিয়ে থাকো তখন মনে পড়ে যাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে, এগুলো তো আমরা কি জানি, ওই যে এই ভেক্টর বেসড ভ্যাকসিনের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতেছিলাম। সেটা আরেকটা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এখানে আমরা ভেক্টর ইউজ করতেছি, সো থিওরিটিক্যালি ইজ পসিবল যে একটা ভেক্টরের মধ্যে আমরা মাল্টিপল ভাইরাসের জিন ইনসার্ট করে দিব, দিয়ে হচ্ছে একটা ভেক্টরকে আমরা মাল্টিপল ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারবো। ওকে, থিওরিটিক্যালি আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি ব্যাপার স্যাপার এত ইজি না। ওকে, তো এগুলো তো গেল অ্যাডভান্টেজ আর কি। তো এখন ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার ধরো যে ভ্যাকসিনিয়া ভাইরাস তোমার অনেক বছর ধরে এটাকে ওই ভেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে। তো এর ফলে দেখা গেছে কি তোমার হচ্ছে ওয়ার্ল্ডের একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য পপুলেশন দে অলরেডি, আই মিন, গেট এক্সপোজড উইথ দিস ভাইরাস, এই ভ্যাকসিনিয়া ভাইরাস। তো অনেকের মধ্যেই না এটার এই ভ্যাকসিনিয়া ভাইরাসের রেজিস্ট্যান্স গ্রো করছে আর কি। ওকে, আর প্লাস এই ভ্যাকসিনিয়া ভাইরাসের কিছু সাইড এফেক্টও আছে, অ্যাডভার্স সাইড এফেক্ট আর কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে প্রথমে ধরো এই ভ্যাকসিনিয়া ভাইরাসকে যেহেতু অনেকদিন ধরেই ভেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে, মানে অনেক ভ্যাকসিনই হচ্ছে এটার বেস করে তৈরি করা। The people already get, I mean, many people they already get resistance টুয়ার্ডস দিস ভাইরাস। সেটার ফলে সমস্যাটা কি, এখন তুমি যে ধরো ধরো তুমি ভ্যাকসিনের ভাইরাস দিয়ে একটা ভ্যাকসিন ডেভেলপ করছো। হ্যাঁ, এবং সেটা তুমি একজন হোস্টের মধ্যে দিলা, যে হোস্ট হচ্ছে ভ্যাকসিনিয়ার এগেনস্টে রেজিস্ট্যান্স। সে তো তোমার ওই ভ্যাকসিনকে, মানে তার বডিতে যাওয়ার সাথে সাথে এই ভ্যাকসিনকে নিউট্রালাইজ করে দিবে। এই ভাইরাসকে তো সে সাথে সাথে কি করে দেবে, লাইসিস, মানে মরে যাবে না হোস্টের মধ্যে যাওয়ার ফলে, কারণ হোস্টে তো রেজিস্ট্যান্ট এই ভ্যাকসিনের এগেনস্টে। তো ভাই মানে ওই ভ্যাকসিন কাজ করার আগেই মরে যাবে আর কি, কিছু করার আগে। ওকে, সো এই জন্য হচ্ছে তোমার এখন ওই অল্টারনেট খোঁজা হয়, মানে কন্টিনিউয়াসলি নতুন নতুন অল্টারনেট ক্যারিয়ার হিসেবে, যেগুলোকে হচ্ছে ক্যারিয়ার হিসেবে ইউজ করা যায় সেটাকে খোঁজা হয়, যাতে একটা ক্যান্ডিডেটকে বহুদিন ধরে আমাদের ইউজ না করতে হয়, অথবা আমরা অল্টারনেট করে ইউজ করতে পারি আর কি। হ্যাঁ, তো এখন অল্টারনেট আছে, অ্যাডেনো ভাইরাস তো একটা অল্টারনেট। তারপরে হচ্ছে তোমার ওই কিছু এভিয়ান পক্স ভাইরাস, ফর এক্সাম্পল ক্যানারি পক্স ভাইরাস, এটা ইউজ করা হয় ভেক্টর হিসাবে। ফাউল পক্স, অ্যাডেনো ভাইরাসের কথা তো বললাম, এগুলো ইউজ করা হয়। এগুলো তো ভাইরাস গেল আর কি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি কিন্তু ইউজ করা সম্ভব আর কি। হ্যাঁ, যে আমরা একটা অ্যাটেনিউয়েটেড ব্যাকটেরিয়াকে ভেক্টর হিসেবে ইউজ করবো আর কি। ওকে, কিছু যে অ্যাটেনিউয়েটেড সালমোনেলা ইউজ করা যায়। ওকে, সো পিপল আর ওয়ার্কিং অন ইট, কিছু অলরেডি অ্যাভেলেবল, কিছু পিপল আর স্টিল স্টাডি। হুম হুম। আচ্ছা, এখানে যে ফিগারটা দেওয়া আছে এটা তোমরা দেখলেই বুঝবে, ওই তোমার এই স্ট্র্যাটেজি ফলো করে। হ্যাঁ, এই যে লাস্ট স্ট্র্যাটেজিটা, ভেক্টর ইউজ করে ভ্যাকসিন বানানো। তোমার এইচবিএস এজি যে ভ্যাকসিনটা, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। হ্যাঁ, এইচবি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এই ভ্যাকসিনটা তোমার এই 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 কি জানি বলে, অ্যাডেনো ভাইরাসের উপর, মানে এই স্ট্র্যাটেজিতে ভেক্টর ইউজ করে করা হয়েছে। ধরো কোন হোস্ট দেখিনি, ভেক্টর হিসেবে তাকে ইউজ করা হয়েছিল, ভ্যাকসিনিয়া ভাইরাস ক্যারিয়ার হিসেবে ইউজ করে। হ্যাঁ, এই এইচবিএস এর ক্ষেত্রে ক্যারিয়ার ভাইরাস ছিল ভ্যাকসিনিয়া ভাইরাস আর কি। ওকে, মানে সেটা জাস্ট কিভাবে কিভাবে ডেভেলপ করা হয়েছিল এটা না, ডেভেলপ কিভাবে করা হয়েছে সেটা তো আমরা জানি ইনসার্শন এর মাধ্যমে। হ্যাঁ, মানে কিভাবে এই ধরনের ভ্যাকসিন কাজ করে সেটা আর কি দেখানো হয়েছে। যে এখানে কিছু পয়েন্ট লেখা হয়েছিল না, যে এই যে এই পয়েন্টটা, এই 2 নম্বর পয়েন্টটা, এই পয়েন্টটা এখানে হচ্ছে জাস্ট ওই এইচবিএস এজি কে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে আর কি। ওকে, তো
তোমার এইটা ভ্যাকসিন, এটা হচ্ছে সেল আর কি, হোস্ট সেল। দিস ওয়ান ইজ দ্য ভাইরাস which is working as a vaccine। হ্যাঁ, তার মধ্যে এইচবিএস এই যে জিনটা আছে, ইনফেকশনের পরে এই জিনটার এক্সপ্রেশন ঘটবে, এক্সপ্রেশন ঘটে হচ্ছে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটা এখন প্রসেস হবে। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট পাথওয়ে দিয়ে প্রসেস হতে পারে। একটা হচ্ছে ওই MSC, ultimately it will get processed and presented by the MSC, okay, then it can induce the T cell, okay, এটাকে বলা হয় সেল মেডিয়েটেড ইমিউনিটি। হ্যাঁ, and in another pathway through glycosylation, HBsAg particles are produced and they can induce the B cell, and if B cell get induced and activated, B cell produce the antibody, okay, অ্যান্টিবডি তো তৈরি করে বি সেল আর কি। হ্যাঁ, কারণ বি সেল কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে সে কোন টাইপের অ্যান্টিবডি তৈরি করবে। আবারও বলছি, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, এটার একটা ওভারভিউ ওই পরের চ্যাপ্টারে আমি দিব। ওকে, এই চ্যাপ্টারের আসল জিনিস শেষ। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলা হচ্ছে ওই মানে এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে আর কি। ওকে, আচ্ছা, এইখানে যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের কথা বললাম, এটা কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না, এটা হচ্ছে এই অ্যাপ্রোচটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর কি। হ্যাঁ, আর এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এখানে আছে, এগুলো পড়লেই তোমরা বুঝবে, এমন কঠিন কিছু না। সো আর নেক্সট ক্লাসে তো আমাকে জিজ্ঞেস করতেই পারবে। ওকে, আর বেসিস অফ অ্যাটেনুয়েশনে আসলে কি এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যে এই যে হচ্ছে অ্যাটেনুয়েশন করা হয়, ওকে, এক্স্যাক্টলি কিভাবে দে গেট অ্যাটেনুয়েটেড এটা না কেউ জানে না। মানে পিপল ইউজ টু ইউজ দোজ অ্যাপ্রোচেস and they used to get the attenuated one. And if they were lucky enough, they used to get the attenuated one. Exactly যে কিভাবে অ্যাটেনুয়েশনটা হয়, মানে হাউ দে গেট অ্যাটেনুয়েটেড, ডিটেলস মানে জানা নাই আর কি। ওকে, আচ্ছা, তবে যাই হোক, যেটা হচ্ছে আমার পার্সোনাল মতামত, মানে অ্যাটেনুয়েটেড যদি আমরা কোনো প্যাথোজেনের এগেনস্ট এরকম এই লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বানাতে পারি, they would be best. বাট সামহাউ আমি নাওয়েডেজ কিন্তু এই অ্যাপ্রোচটা লোকজন খুব এই অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বানানোর চেষ্টা করে না বললেই চলে। এখন হচ্ছে এখনকার যুগে মেইনলি পিপল আর গোয়িং আফটার সাব ইউনিট ভ্যাকসিন। ঠিক আছে, এই সাব ইউনিট ভ্যাকসিনের কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে, এগুলো নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো আর কি। আর মডার্ন মানে ওই বায়োইনফরমেটিক্স এর ডেভেলপমেন্টের কারণে সাব ইউনিট ভ্যাকসিন নিয়ে কাজ করাটা কি বলা যায়, লোকজন বেশি ইন্টারেস্টেড আর কি, বিকজ সেই ক্ষেত্রে ভ্যাকসিন ডেভেলপ করাটার সময়টা অনেকখানি কমে আসে আর কি। যেটা ছিল এই চ্যাপ্টার, এগুলো ভিডিওগুলো দেওয়া আছে, আমি গতকাল আমি মাঝরাতের পরে আপলোড করছি, সো আই থিঙ্ক ডেফিনেটলি ইউ ক্যান গেট দ্য টাইম। এরপর হচ্ছে এগুলোর ভিডিও দেখে ফেলো। হ্যাঁ, এই তাজা অবস্থা থাকতে থাকতে দেখে ফেলো, তাহলে খুব ইজিলি বুঝে যাবে। 4টা ভিডিও আছে, বা 4টা ভিডিও দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর ভিডিও সাইজ হচ্ছে 10 মিনিট 12 মিনিট এরকম আর কি। ওকে, বলো এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে মিড নিয়ে একটু কথা বলি। আচ্ছা, মিড হচ্ছে আমরা তাহলে 12 তারিখে দিই না? 12 তারিখে দিলে তো সমস্যা নেই, আছে সমস্যা? হ্যাঁ, কারো কোনো আপত্তি আছে? স্যার অন্যান্য কোর্সে গুলো এখনো বলে নাই স্যার, বুঝতে পারতেছি না যে আপত্তি এখনো আছে নাকি। ও, পরে আপত্তি জানাই তোমার, ঠিক আছে। আচ্ছা, সমস্যা হবে না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণে, এটা তো অনলাইনে দিবা তোমরা মিড, হ্যাঁ, অসুবিধা নাই তো।
এন্ড এনাফ টাইম দেওয়া থাকবে। ওকে, আর যে কোশ্চেন তো বলছিলাম, কোশ্চেন হচ্ছে তোমার 3 টাইপের, এমসিকিউ থাকবে, ট্রু ফলস থাকবে, আর হচ্ছে ওই কিছু কি জানি বলে যে রিটেন টাইপ কোশ্চেন থাকবে আর কি, হ্যাঁ, টেক্সট ইনপুট টাইপের কোশ্চেন বলে যেগুলোকে। তো দ্যাটস ওয়াই আই থিংক আই উইড ইউজ দ্য গুগল ফর্ম। তোমরা গুগল ফর্ম বাক্সই পাবা, মানে বা ওই আগে ধরো লাস্ট যে কুইজ দিয়েছিল বাক্সে গেছো, কোশ্চেন পাইছো, একই সিস্টেমে দিবা, তো ওইখানে কোশ্চেনটা হবে গুগল ফর্মের কোশ্চেন। এই টেক্সট রিটেন টাইপ কোশ্চেন সেট করা বাক্সে এক্সট্রিমলি ডিফিকাল্ট, an extremely complex process আর কি। আচ্ছা, এই টাইম কি রিটেন ক্লাস কোশ্চেন টাইম স্যার? হ্যাঁ, কি এক এক করে বলেন, জি বলেন, এক এক করে আপু বলেন। বলো, তুমি পরে আমি তুমি বলতেছি। তুমি বলো, সমস্যা হয়েছে নেই। ভাই, ফোন এক এক করে ফোন, কোনো সমস্যা স্যার নেই। রিটেন কোশ্চেন থাকবে? হ্যাঁ, কিন্তু সেগুলোর অ্যান্সার অনেক বড় হবে না, এগুলা ছোট হবে। আর ভাই একটু টাইপ করা রেগে একটু মানে শিখতে হবে না, একটা টাইপ টাইপ করা পারি না বললে তো হবে না। এই সুযোগ, একটু টাইপ করা শিখো, কারণ এই ভাই 2 দিন পর আর না এই খাতায় কিছু হাতে মানে কলমে তো উঠবে না, হাতে সবকিছু টাইপ করেই করতে হবে। আস্তে আস্তে একটু প্র্যাকটিস করো, হ্যাঁ, গেট হ্যাবিচুয়েটেড। এই জন্য আমি হচ্ছে এমন কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন গুলো এরকম হবে না যে তোমাদের অনেক কিছু টাইপ করতে হবে। অ্যান্সার শুড বি ভেরি আই মিন শর্ট, মেবি 2 lines or 3 lines, not more than that. ঠিক আছে, এবং এনাফ টাইম দেওয়া থাকবে যাতে তোমরা হচ্ছে আয়েশ করে শেষ করতে পারো আর কি। আর অনলাইনে এক্সাম তো এগুলো তো হচ্ছে মানে ওপেন বুক টাইপের এক্সাম, মানে সবকিছু তোমার সামনেই আছে, ইউ ক্যান সার্চ ইন দ্য নেট। সো চিন্তার কোনো কারণ নেই। শুধু তারপরে একটা আনফরচুনেট ব্যাপার কি, এরপরে হচ্ছে তোমরা এই 10 জন মানে 10 মিলে পরীক্ষাতে দাও, এই কাজটা ঠিক না। আপনারা ভাই 10 মিলে পরীক্ষাটা বন্ধ করেন, না হলে কিন্তু মানে ইয়ে কি বলে দাঁড়াবো, এক সেকেন্ড।